বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 18 জুলাই উত্তরার আজমপুর এবং আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের বিপক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রাণঘাতী অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে নামে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন উত্তরায় নিহত হন অন্তত 5 শিক্ষার্থী, আহত হন কয়েকশো। আন্দোলন যখন একেবারেই তুঙ্গে রূপ নিয়েছে ছাত্র জনতার সম্মিলিত গণ আন্দোলনে, তখনও হাজার হাজার ছাত্র জনতার উপর অত্যাধুনিক সব মারণাস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে মাঠে ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অস্ত্রধারীরা। 5ই আগস্ট তাদের নির্বিচার গোলাগুলিতে অন্তত 25 জন গুলিবিদ্ধ হন, আহত হন আরও শতাধিক। এদের মধ্যে পরবর্তীতে অনেকেই চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই দুই নৃশংস ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে অনেক মামলার মধ্যে 2টি মামলা হয়েছে চলতি সেপ্টেম্বর মাসের 2 তারিখে। একটিতে আসামির সংখ্যা 134 জনের বাইরে অজ্ঞাতনামা আরও 2 থেকে 300, অন্যটিতে 134 জনের বাইরে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও অন্তত 3 থেকে 400 জনকে। মজার বিষয় হলো, পরপর করা এই 2টি মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে অন্তত 120 জনের নাম পরিচয় একই। প্রথম 5টি নামের ক্ষেত্রে শুধু আসামির নাম ও নম্বর ঘুরিয়ে ফিরিয়ে আনা হয়েছে। মাঝের দিকে বেশিরভাগ আসামির ক্ষেত্রেই নাম ও নম্বর হুবহু একই রয়ে গেছে। যেমন 2টি মামলাতেই আসামি তালিকার 100, 101 এবং 102 নম্বরে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে যথাক্রমে শাকিল, বাবুল আক্তার এবং আবুল বাশার নামের 3 ব্যক্তির। 2টি মামলাতেই বেশিরভাগ আসামি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত রয়েছেন। ভিন্ন ভিন্ন দিনে ঘটে যাওয়া অপরাধ নিয়ে একই দিনে পরপর 2 মামলায় কিভাবে আসামিদের নাম পরিচয় মিলে যায় তা খোঁজ করতে পরের মামলাটির বাদীকে খুঁজে বের করি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এই শিক্ষার্থীর বাসা উত্তরার দক্ষিণখানে। প্রথমে তিনি কিংবা তার পরিবার কথা বলতে রাজি না হলেও পরে আড়াল থেকে সাক্ষাৎকার দিতে রাজি হন তিনি। দাবি করেন মামলা তিনি করেননি, এ সম্পর্কে কিছু জানেনও না। জীবনে দেখিও নাই ভাই, জীবন দেখি নাই, আমি এগুলোর সাথে জড়িত না। বিষয়টি নিয়ে ঝামেলায় পড়ার আশঙ্কাও করেন তিনি এবং তার পরিবার। ভাই এইসব আমি কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না, এইসব ঝামেলার মধ্যে আমি জড়াইতেও চাই না। অন্য মামলার বাদীর ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে হাসেন আলী নামের সেই রিকশাচালক দাবি করেছেন মামলার বিষয়ে কিছুই জানেন না তিনিও। এই বাদী ঠিকমতো কথাও বলতে পারেন না বলে উল্লেখ করা হয়েছে সেসব প্রতিবেদনে। এই ব্যক্তিরা যখন 2টি মামলাতেই নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করছেন, তখন কিভাবে এই মামলাগুলো দায়ের করা হলো তা নিয়ে প্রশ্ন করা হয় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। আসিফ, তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন বর্তমান ছাত্র, সে নিজেও বৈষম্য আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তার সঙ্গেও তার নিয়োগপ্রাপ্ত আইনজীবী ছিলেন, আইনজীবী সহ থানায় আসছিলেন। আসার পরে আমরা ওনার যে মেডিকেল ডকুমেন্টগুলো যাচাই করে তারপরে আমরা মামলা রুজু করি। ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবির সত্যতা মিলেছে মাছরাঙ্গার অনুসন্ধানেও। কারণ থানার সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও সেখানে থাকা একজন শিক্ষার্থীর মোবাইল ফোনে পাওয়া ছবিতে একাধিক সঙ্গীসহ ওই মামলাকারী শিক্ষার্থীর থানায় আসার প্রমাণ মেলে। প্রশ্ন হলো, কেন বাদীরা নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করছেন? ভারপ্রাপ্ত কর্মকর্তার সূত্র ধরে বাদীর সঙ্গে আসা হাইকোর্টের এক আইনজীবীর পরিচয় পাই আমরা। যোগাযোগ করলে তিনিও নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। জাহিদ মাস্টার বলে একটা ছেলে আছে, জাহিদ মাস্টার, জি নামটা লেখেন। জি, তার সাথে তার একটা বন্ধু আছে, তিনিও ডিউর ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করছেন একটা কোম্পানিতে। তারা ওই মামলা মানে করবে বা করেছে বা এরকম। তবে জাহিদ মাস্টার নামে উত্তরা এলাকার এক বিএনপি নেতার তত্ত্বাবধানে মামলাগুলো হয়েছে বলে দাবি করেন। বিষয়টি নিয়ে সেই ব্যক্তিকে একাধিকবার কল করা হলেও ফোন ধরেননি তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র আক্রমণ এবং হত্যার মতো অপরাধ ঘটলেও পৃথক 2 দিনের ঘটনার উপর করা এই মামলাগুলো রাজনৈতিক মামলা হিসেবেই গণ্য হয়েছে। কিন্তু 2 ক্ষেত্রেই আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতের অরাজনৈতিক কিছু শীর্ষ ব্যবসায়ীকে। সাক্ষাৎকার দিতে রাজি না হলেও তাদের অনেকেই মাছরাঙ্গাকে জানিয়েছেন যে দেশের বিপর্যস্ত অর্থনীতিকে পুনর্গঠনের জন্য তারা যখন চেষ্টা করে যাচ্ছেন, তখন এমন মামলাটি তাদের জন্য হয়রানির একটি ক্ষেত্র তৈরি করছে। বিষয়টি নিয়ে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ সভাপতির মতামত জানতে চাইলে সাক্ষাৎকার দিতে রাজি হননি তিনি। শুধু এই 2টি মামলাই নয়, সারা দেশে ছাত্র জনতার আন্দোলনের ওপর চালানো হত্যাকাণ্ডের মতো অপরাধ নিয়ে এমন অসংখ্য ঢালাও মামলা করা হচ্ছে। এই ধরনের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এমন ঢালাও সব মামলা বিচার প্রক্রিয়ায় কেমন প্রভাব ফেলবে তা জানতে চাওয়া হয় সর্বোচ্চ আদালতে কর্মরত এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে। এখানে হয়তো অনেকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন, অনেকে হয়তো দেখবেন যে ব্যক্তিগত শত্রুকে নাজেহাল করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন।
আবার অনেকে দেখবেন যে এখানে হয়তো আর্থিকভাবে সুবিধা লাভের জন্য চাঁদাবাজির একটা বিষয় চলে আসতে পারে। এইটা যদি এখনই বন্ধ করা না যায় তাহলে আপনি দেখবেন যে পুরো প্রক্রিয়াটা একটা অস্বচ্ছতা চলে আসবে, ন্যায় বিচারটা বিঘ্নিত হবে। যেই কারণে এত বড় বিপ্লব সংঘটিত হলে এই বিপ্লবের ফলাফলটাই তো বিঘ্নিত হয়ে যাবে। পুলিশ সদর দপ্তর থেকে অবশ্য এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রামাণ্য দলিল না পেলে কারো বিরুদ্ধে মামলা না করার বিষয়ে। নির্দেশনায় সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও হয়রানিমূলক ঢালাও গণমামলা দেওয়ার ক্ষেত্রে নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি জানানো হয়েছে, কিন্তু তারপরও থামছে না প্রশ্নবিদ্ধ মামলা করার উৎসাহ। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় নেতাকর্মীদের দেয়া ঢালাও মামলা নিয়ে এবং বিচার বিভাগকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার অভিযোগ বহু পুরনো। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও সেই ধারার পুনরাবৃত্তি ঘটবে কিনা, ঢালাও এসব গণমামলার সাম্প্রতিক অসংখ্য উদাহরণ থেকে সেই প্রশ্ন তৈরি হচ্ছে নতুন করে। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।